শরীরটা কয়েকদিন ভালো না থাকার জন্য ইউরো কাপের সব খেলা দেখতে পাচ্ছি না, তাই জন্যই ভিডিওগুলো দিতে পারছি না। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ইউরোর ভিডিও কি হলো। দেখুন, আমি খেলা দেখতে যখন পাচ্ছি না তখন আর আমি কি হাইলাইটস দেখে ভিডিও দেবো, তাই দিইনি। তো কালকে খেলাটা দেখলাম, পর্তুগালের খেলাটা, সেটা নিয়ে আলোচনা করব। আর শুক্রবার সকালে আর্জেন্টিনা নামছে, মেসি নামছে, তো সেটা নিয়ে কিছু আলোচনা করে নেব। প্রথমে চলে আসি গতকালের খেলায়। পর্তুগালের সঙ্গে চেক রিপাবলিকের খেলা ছিল। তো চেক চিরকালই একটা কঠিন প্রতিপক্ষ। তো আমি যতদিনই চেকের খেলা দেখেছি, চেককে হারানো অতটা সুবিধে নয় বা সোজা নয়। তো ন্যাচারালি খেলাটা পুরোটাই পর্তুগাল কন্ট্রোল করছিল, বল পজিশন অনেক বেশি ছিল, কিছুটা স্পেনের যে পাসিং ফুটবল সেই ধরনের খেলা দেখা গেছিলো পর্তুগালের থেকে, তবে মিলিয়ে মিশিয়ে খেলছিল। ওরা তো আর এক ধরনের ফুটবল খেলে না। তো পর্তুগাল প্রচুর চেষ্টা করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে, অনেক গোল করেছে, বাতিল হয়েছে। কিন্তু চেকের যে ব্যাপারটা ছিল, যেটা খেলার মধ্যে দেখার মতো ছিল, চেক বহুবার কাউন্টার অ্যাটাক করেছে এবং প্রত্যেকবার কাউন্টার অ্যাটাক করার সময় প্রায় গোল করে ফেলবো এরম জায়গায় পৌঁছে যাচ্ছিল, যেটা ভয়ের কারণ ছিল এবং সেটা সত্যিই হলো। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে একটা দুর্ধর্ষ শটে গোল করলো চেক এবং তারা এগিয়ে গেল। এরপর পর্তুগাল তাদের প্রেশারটা আরও বাড়াতে শুরু করলো, আরও বেশি করে অ্যাটাক করতে শুরু করলো এবং সেই অ্যাটাকটা ওরা কন্টিনিউয়াস ডিফেন্স করতে করে যাচ্ছিলো এবং লাস্ট মোমেন্টে একটা ডিফেন্সের ভুল ঠিক বলবো না, গোলকিপারের ফিস্ট করা বল, সেই সময় ওদের ডিফেন্ডার একদম সামনেই ছিল, পায়ে লেগে ভেতরে ঢুকে যায় এবং একটা ওন গোল বা সেম সাইড গোল হয়, যার ফলে খেলাটা সমতায় ফেরে। তারপরেও পর্তুগাল অনেক চেষ্টা করেছিল, গোল করেও ফেলেছিল, সেটা বাতিলও হয়ে যায়। কিন্তু লাস্ট ৯০+ মিনিটে গিয়ে তারা গোলটা করে এবং সেখান থেকে পুরো ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে তারা ফেরে। তবে ম্যাচটা মোটেই পর্তুগালের জন্য খুব একটা সুটেবল ছিল না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে আমায় দুটো কথা বলতে হয়, যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানি যে কোনো মুহূর্তে খেলার রং চেঞ্জ করে দিতে পারে, সেই জন্যই তাকে টিমে রাখা হয়েছিল। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেরকম এফেক্টিভ ছিল না, কখনো কখনো ঝলক দেখা গেছে, কিন্তু পুরনো ক্রিশ্চিয়ানো আর এখনকার ক্রিশ্চিয়ানো এক হবে এটা আশা করাটাও ভুল। তো তাও চেষ্টা করে গেছে, বরং আমার উল্টোটাই মনে হয়েছে ক্রিশ্চিয়ানো থাকায় যেন একজন প্লেয়ার কম নিয়েই পর্তুগাল খেলছিল, কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন অনেকটাই স্লো হয়ে গেছে, ওপর দিকে উঠে থাকছিল এবং যে গোলটা পর্তুগাল পেয়েছিল সেটা ক্রিশ্চিয়ানোর অফসাইডের জন্যই বাতিল হয়ে যায়। তবে এই অফসাইডগুলো, ভার যে অফসাইডগুলো দিচ্ছে, সেই অফসাইডগুলো কিন্তু সত্যি বিতর্কিত অফসাইড। তার কারণ হচ্ছে, আমরা এই এতদিন চেঁচাতাম যে ভার নিয়ে আইএসএলে ভার এলে খুব ভালো হয়, অনেক খেলার রং পরিবর্তন হবে বা কোয়ালিটি বাড়বে, কিন্তু সেটা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, যে ধরনের অফসাইড ভার দিচ্ছে সেগুলো ঠিক অফসাইড নয়, বডির একটা ছোট্ট পার্ট বেরিয়ে আছে, সেটাকেও অফসাইড দিচ্ছে। তো এই জায়গাগুলো খালি চোখে দেখাটা সম্ভবই নয়। তবুও এই ডিসিশানগুলো যেন একটুখানি ভালো লাগছে না ডিসিশানগুলোকে। তবে যাকে অনেক কষ্ট করে পর্তুগাল ৩ পয়েন্ট পেলো কালকের ম্যাচটায়, এটাই বলা চলে। তবে এই ৩ পয়েন্ট পেতে গিয়ে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর বড় টিমের সঙ্গে খেলা হলে কীরকম খেলবে সেদিকে একটু চোখ রাখতে হবে। এরপর চলে যাব পরশুদিন সকালে, অনেকেরই প্রিয় আর্জেন্টিনা নামছে এবং মেসি নামছে। আজকে স্কালোনি বলে দিয়েছে যে মেসি জাদু দেখানোর জন্য রেডি হয়ে আছে এবং মেসির কাছে সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে খেলাটা ইউএসএতে হচ্ছে এবং মেসি ইউএসএতেই খেলে, ইউএসএর ক্লাবেই খেলে, ফলে মাঠগুলো এবং পরিবেশ সম্পর্কে মেসির একটা ধারণা রয়েছে। এবং তার সঙ্গে অ্যাঙ্কেল দি মারিয়ার মতো প্লেয়ার রয়েছে যারা ম্যাচের রং বদলে দিতে পারে। এমনি আর্জেন্টিনার টিম আলাদা করে বলার কিছু নেই, বিশ্ব চ্যাম্পিয়ন টিম, অনেক নতুন প্লেয়ারও এসছে, ইয়ংস্টার অনেকে এসছে, তারা কিভাবে পারফর্ম করে। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা থাকবে যে মেসির পর কে, তো মেসির পর সেই রকম এফেক্টিভ কোন টিম, কোন প্লেয়ার উঠছে, সেটা তো একবার দেখতে হবে। এই কোপা আমেরিকা না দেখলে তো বোঝা যাবে না যে আপকামিং প্লেয়াররা কে রয়েছে, কারণ মেসি আর খুব বেশি দিন আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না, এটা আমরা সবাই জানি। তবু শেষ কটা দিন তার পায়ের জাদু দেখার জন্য আমরা মুখিয়ে আছি, যে লাস্ট মোমেন্ট পর্যন্ত সে আমাদের কী কী গিফট দিতে পারে, আরও কী কী তার দেওয়ার বাকি আছে, সেদিকে তো আমাদের চোখ থাকবেই। তবে প্রথম ম্যাচে যে প্রতিপক্ষ কানাডা খুব একটা চিন্তার বিষয় নয়, কানাডা আর্জেন্টিনাকে হারিয়ে দেবে এরকম ভাবনা চিন্তা কেউই করছে না। তবে কানাডা খারাপ টিমও নয়, তো দেখা যাক কি হয়, কতটা বেগ তারা দিতে পারে বা আর্জেন্টিনাকে আটকাতে পারে কিনা, কারণ আগের বার মনে আছে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ কীভাবে হেরে গেছিলো, তো সেটা বলা যায় না।
তবে যদি এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে তো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার খুব একটা বাধা নেই, কারণ এবছর ব্রাজিলের টিম কিন্তু সেই লেভেলের নয়। তবে আবার বলছি, টিম দিয়ে কিছু হয় না, মাঠে নেমে তারা কি পারফরমেন্স করছে সেটা বড় ব্যাপার। তো আর্জেন্টিনারও প্রথম ম্যাচটা না দেখলে বোঝা যাবে না যে টিমটা কী অবস্থায় আছে, বা ওয়ার্ল্ড কাপে লাস্ট যে খেলা দেখেছিলাম আর্জেন্টিনার যে কোয়ালিটির খেলা, মাঝখানে অনেক ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হয়েছে, হ্যান ত্যান অনেক ম্যাচ হয়েছে, সেটা পরের বিষয়, কিন্তু ওই পারফরমেন্সটা ধরে রাখতে পেরেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা মুখিয়ে থাকবো। তো এই ভিডিওতে এইটুকুই, আরও আর্জেন্টিনা ব্রাজিলের ভিডিও নিয়ে আসবো, যেরকম যেরকম খেলা থাকবে চেষ্টা করব ব্রাজিল আর্জেন্টিনার সব খেলাই কভার করতে, পুরোটাই শরীরের ওপর ডিপেন্ড করে আছে, দেখা যাক কী হয়। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।